গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ অ্যাকাউন্ট। আমি সুস্মিতা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিরিজ 14। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর ফুল কোর্স চ্যাপ্টার ওয়াইজ চলছে আমাদের আপলিফট অ্যাপে। তোমরা যারা এখনও অবধি জয়েন হওনি তারা জয়েন করে নাও, কারণ WBCS প্রিলির জন্য কিন্তু মেনলি এই কোর্সটা করানো হচ্ছে। আর যেখানে প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে বিস্তারিত আলোচনা চলছে। 16 মার্চ থেকে এটি শুরু হয়েছে, আর এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, চেক আউট করে নিতে পারো। উদ্দেশ্য নামে আমাদের অঙ্ক এবং রিজনিংয়ের যে ক্লাসটা চলছে সেটা আপলিফট অ্যাপেই চলছে। তোমরা এর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক আউট করে নিও। দেখো, আজকের প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান কে? আর্টিকেল 60-তে রয়েছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ। এটা কে করান? এটা করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি সকলকে শপথ বাক্য পাঠ করান, এটা তো আমরা জানি। তো রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 2 নম্বরে কি বলছে? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান, তবে কার কাছে তিনি পদত্যাগপত্র পাঠাবেন? আচ্ছা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কততে আছে? ইমপিচমেন্ট রয়েছে 61-এ। ঠিক আছে, ইমপিচমেন্ট রয়েছে 61-এ। ইমপিচমেন্ট যদি ওঠে তাহলে কোথা থেকে উঠবে? পার্লামেন্ট থেকে উঠবে। কিন্তু এখানে বলছে যে রিজাইন করার কথা বলছে, ঠিক আছে? ইমপিচমেন্ট কিন্তু বলছে না। রিজাইন যদি করতে চান তাহলে কোথা থেকে, কাকে তাহলে সেটা পাঠাবেন চিঠিটা? সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন এ, উপরাষ্ট্রপতিকে পাঠাবেন। এবং রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি কিন্তু তার পদটা গ্রহণ করে থাকেন। আর 6 মাসের মধ্যে, সেক্ষেত্রে যদি সেরকম হয়, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে কিন্তু আবার রি-ইলেকশন করাতেই হবে রাষ্ট্রপতির জন্য। কিন্তু যদি মনে করো উপরাষ্ট্রপতি সিট ভ্যাকেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আবার একজন নতুন করে উপরাষ্ট্রপতি হন এবং তিনি বাকি সময়টার জন্য থাকেন। ইউজুয়ালি দেখো, উপরাষ্ট্রপতি তোমার 5 বছরের জন্য হয়। তো তোরা মনে করো উনি 2 বছর পর রিটায়ার করে গেলেন বা কোনো মারা গেলেন, কিছু একটা হলো, তো বাকি 3 বছরের জন্য অন্য একজন হবে। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। উপরাষ্ট্রপতি মাত্র 6 মাসই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন, তারপরে কিন্তু আবার ইলেকশন ঘটাতেই হবে। আশা করি বোঝা গেল। 3 নম্বর প্রশ্ন, কাকে আধুনিক ভারতের মনু বলা হয়ে থাকে? মনু হচ্ছে সেই সময় মনুস্মৃতি বলে এক ছিল তার বই, যেটাকে আমরা ন্যায়শাস্ত্র বলতাম। মানে উনি নিয়ম কানুন যা কিছু সে সমস্ত উনি লিখে গেছেন। তো সেক্ষেত্রে আমাদের যে কনস্টিটিউশন, সেখানে অ্যাকচুয়ালি কি সেটা তো নিয়ম, কীভাবে রাষ্ট্রটা চালাতে হবে, কীভাবে দেশটা চলবে, সেটাই তো। তো এটা কে লিখেছে? এটা লিখেছে আমরা মানে ড্রাফটিং কমিশনের যে চেয়ারম্যান, তাকে মেনলি বলি, সেটা হচ্ছে অপশন বি, ডক্টর BR আম্বেদকর, যাকে আধুনিক ভারতের মনু বলা হয়ে থাকে। আর খুব অদ্ভুতভাবে BR আম্বেদকরই মনুস্মৃতি পুড়িয়ে দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি, দেখো প্রস্তাবনা অনুযায়ী জিজ্ঞাসা করেছে, মানে প্রস্তাবনায় আমাদের কোন টার্মগুলো রয়েছে? প্রশ্নটা ভালো করে দেখো, তারপর উত্তরটা বলছি। দেখো, অপশান বি, সার্বভৌমিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। এই ওয়ার্ডগুলোই কিন্তু একদম রয়েছে প্রিয়াম্বেলে। সার্বভৌমিক মানে কি? সার্বভৌমিক মানে হচ্ছে কোনো দেশের ওপর ডিপেন্ডেন্ট নয়, সে নিজের ডিসিশন নিজে নিতে পারে। কোনো বৈদেশিক নীতি নিজে যদি নিতে হয় তাহলে সে নিজেই নিতে পারে, কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, তাই তো? আর বাকি ধর্মনিরপেক্ষ জানো, সেকুলার, গণতান্ত্রিক, ডেমোক্রেসি, সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? পশ্চিমবঙ্গে 1968-এ প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পশ্চিমবঙ্গে। এবং 1969-এ বিধান পরিষদ অবলুপ্ত হয়। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ যদি বলে অবলুপ্ত হয়, তাহলে কবে? 1969-এ। আমি লিখে দিই, অবলুপ্ত। ভারতের ফেডারেল ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারত একটি ফেডারেল দেশ, কীরকম কোয়াসি ফেডারেল। তো সেইটা কোথা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই আমেরিকা নয়, কারণ ওখানে ট্রু ফেডারেশন আমরা দেখতে পাই। ভারতের যে ফেডারেশন সেটা আমরা নিয়েছি কানাডা থেকে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর।
কানাডা। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? নির্ণায়ক ভোট অর্থাৎ সেটা জিনিসটা কি? সেটা হচ্ছে দুটো দলের মধ্যে যখন কোনো একটা জিনিস নিয়ে কনফ্লিক্ট হচ্ছে তখন তো ভোট হচ্ছে, ভোট হওয়ার পরে ধরা গেল টাই হয়ে গেল, তখন ওই টাই ব্রেকার ভোটটাকে আমরা বলি নির্ণায়ক ভোট। আর সংবিধানে এইটার কথা কিভাবে লেখা আছে? লেখা আছে কাস্টিং ভোট নামে। কাস্টিং ভোট। এই কাস্টিং ভোট কে প্রদান করে থাকে? এটা হচ্ছে লোকসভার স্পিকার, আরও একজন হবে ডেপুটি স্পিকারও। তাহলে অপশন ডি সঠিক উত্তর হচ্ছে স্পিকার। স্পিকারকে আমাদের আর্টিকেল 93-তে রয়েছে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। ওকে, স্পিকার কিন্তু একটা খুব ভালো পদ। সাংবিধানিক পদমর্যাদা অনুযায়ী স্পিকার হচ্ছে CJI এর সমান, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সমান। ইনি কী করে থাকেন? ইনি হচ্ছে লোকসভার মেম্বারদের মধ্যে থেকে আমরা একজনকে স্পিকার হিসেবে নিযুক্ত করি, আমরা অর্থাৎ এমপিরা, মেম্বার অফ পার্লামেন্ট। এবং তিনি সমস্ত বিজনেস কন্ডাক্ট করান, লোকসভা যা কিছু হন তিনি অ্যাকচুয়ালি ক্লাস মনিটর হিসেবে কাজ করেন। ঠিক আছে, যখন জয়েন্ট সিটিং হয় তখন দেখেছি স্পিকারের ক্ষমতা কতটা বেশি। রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু সেখানে সেই মিটিংটা কন্ডাক্ট করা না, কে করায়? স্পিকার করায়। আর স্পিকারের ক্ষমতাই হচ্ছে চূড়ান্ত লোকসভার যে কোনো বিজনেসের ব্যাপারে, স্পিকারের ক্ষমতাই কিন্তু চূড়ান্ত। তাই এরকম একটা যখন প্রশ্ন করে যে মানি বিলের ক্ষেত্রে কার কথাই শেষ করা, তখন কিন্তু সেটা অবশ্যই স্পিকার হবে, ভুলেও রাষ্ট্রপতি করো না। 8 নম্বর কোয়েশ্চেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন? এটা একসাথে হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন? সঠিক উত্তর রাজ্যপাল। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল হয়ে থাকেন। রাজ্যপালকে মনোনীত করেন কে? প্রেসিডেন্ট তো বসান। তো কেন্দ্রের এজেন্ট হিসেবে কিন্তু রাজ্যপাল বসে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কার দ্বারা নিযুক্ত হন? জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন, যেটা 1993-তে গঠন হয়। ওকে, এখানে 1+4 মেম্বার রয়েছে, একজন চেয়ারম্যান বাকিজন মেম্বার রয়েছে, মাল্টি মেম্বার্ড বডি, যারা নিযুক্ত হয়ে থাকেন কার দ্বারা? এটাই প্রশ্ন। এবার বলি, এই যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান হবে রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, চিফ বলবো না, জাস্টিস বলবো, রিটায়ার্ড, আচ্ছা চিফ বলি। সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই ক্ষেত্রে সঠিক উত্তর কি? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। রাষ্ট্রপতি মনোনীত করেন। কিভাবে করেন? এইখানে একটি কমিটি বসে, 6 মেম্বার্ড কমিটি বসে, যারা ডিসাইড করে যে এই কমিশনের সদস্য কী হবে, তাদেরকে রাষ্ট্রপতি সেই পদে নিযুক্ত করেন। বোঝা গেল? 10 নম্বর প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। আর্টিকেল 163-A-তে রয়েছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। স্বেচ্ছাধীন অর্থাৎ স্বেচ্ছাধীনই। এখানে দেখো বলেছে আদালতের এখতিয়ারভুক্ত নয়, অর্থাৎ আদালত দ্বারা কোনোভাবে এটা বিচার করা যাবে না। কেবল হাইকোর্টের বিচারাধীন, কেবল সুপ্রিম কোর্টের বিচারকদের দ্বারা বিচারাধীন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আদালতের এখতিয়ারভুক্তই নয়, স্বেচ্ছাধীন ক্ষমতা হচ্ছে একটা ওনার বিরাট পাওয়ার, এটা কোনোভাবে কোর্টে নিয়ে যাওয়া যায় না, মানে জাস্টিসেবল নয়, জুডিশিয়াল রিভিউর বাইরে। 11 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতির মাধ্যমে ভারতীয় পার্লামেন্টের প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, পার্লামেন্ট আমরা জানি একটি লেজিসলেটিভ বডি, যার বাংলা হচ্ছে আইনসভা, তাই তো, আইন তৈরি করে। তো এরা, আমরা জানি আমাদের দেশ হচ্ছে লেজিসলেটিভ সুপ্রিমেসি, তাই তো, এক্সিকিউটিভরা সবসময় ডমিনেট হয় কার দ্বারা? লেজিসলেটিভের দ্বারা। তো প্রশাসনিক অর্থাৎ হচ্ছে এক্সিকিউটিভ। তো এই এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করে কোন ব্যবস্থার মাধ্যমে? অ্যাকচুয়ালি সেই প্রশ্নটাই করেছে। আইনসভা প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কার দ্বারা? সঠিক উত্তর হচ্ছে পার্লামেন্টের বিভিন্ন কমিটির মাধ্যমে। আমরা দেখেছি পার্লামেন্টে অনেক ধরনের কমিটি রয়েছে,
তো যার মাধ্যমে কিন্তু প্রশাসনিক ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে থাকে। এক্সিকিউটিভরা অ্যাকচুয়ালি কী করে, এরা যে সমস্ত জিনিস তৈরি করে সেগুলো তারা এক্সিকিউট করে। তো এটা কিভাবে করে থাকে আইনসভা, পার্লামেন্টের বিভিন্ন কমিটির মাধ্যমে এটা করে থাকে। তাহলে অপশান ই হচ্ছে সঠিক উত্তর এক্ষেত্রে। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়? বাজেট পেশ করতে হয় কোন ধারা অনুসারে? দেখো বাজেট কখন পেশ করে, বাজেট সেশন যেটা সেটা বলবো আমি ফেব্রুয়ারি থেকে মে হচ্ছে বাজেট সেশন এই সময়। আর এটা ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের কত, আমাদের হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, তাই তো। এখন বলছে বাজেট, দেখো মূল সংবিধানে বাজেট বলে কোনো শব্দ ছিল না, কি ছিল, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছিল। কত নম্বর আর্টিকেলে? অপশান বি 112। 110-এ কিন্তু মানি বিল রয়েছে। 13 নম্বর প্রশ্ন, লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন? লোকসভা সদস্য হতে গেলে অপশান সি 25, ন্যূনতম 25 বছর হওয়া প্রয়োজন। 81-এ রয়েছে লোকসভা। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশান বি ডক্টর এস রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে? এটা কিন্তু আমরা পড়েছিলাম ফান্ডামেন্টাল রাইটসে, তাই তো। সংখ্যালঘু শ্রেণী অর্থাৎ মাইনরিটিসরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান নিজেরা স্থাপন, স্ট্যাবলিশমেন্ট এবং রক্ষণাবেক্ষণ, অ্যাডমিনিস্ট্রেট সবই করতে পারবে। কত নম্বর আর্টিকেলে রয়েছে মনে পড়ছে কি? তো 29-30-এ পড়েছিলাম। সঠিক উত্তর তাহলে কি এখানে 30 নম্বর ধারা। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যে এই যে বলছি যে রক্ষণাবেক্ষণ করতে পারবে, স্ট্যাবলিশমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ মাইনরিটিস, তো সেটা কি অ্যাবসোলিউট? এটা কি অ্যাবসোলিউট রাইট? উত্তর হচ্ছে নো, এটা অ্যাবসোলিউট রাইট নয়। ঠিক আছে, যদি আমাদের স্টেট চায় তাহলে এখানে কিন্তু হস্তক্ষেপ করতে পারে। 16 নম্বর প্রশ্ন, রাজ্যের আকস্মিক ব্যয় তহবিল দায়িত্বে থাকেন কে? রাজ্যের ক্ষেত্রে বলেছে কন্টিজেন্সি ফান্ড, সেক্ষেত্রে দায়িত্বে থাকেন কে? সঠিক উত্তর অপশান সি রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু কন্টিজেন্সি ফান্ডের দায়িত্বে থাকেন। 17 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সরকারি চাকরির ক্ষেত্রে এসসি এবং এসটিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা চালু হয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে এসসি এবং এসটিদের জন্য সঠিক উত্তর কি? 77th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? প্রথম, এখন অবধি সবচেয়ে বেশিবার হয়েছে হচ্ছে মণিপুরে, কিন্তু প্রথম হয়েছিল হচ্ছে পাঞ্জাবে। এখানে কতবার হয়েছে? এখন অবধি 8 বার হয়েছে। ঠিক আছে, 8 বার চালু হয়েছে। আর প্রথম হয়েছিল 1951 সালে। 19 নম্বর প্রশ্ন, রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন? রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কেন্দ্রের এজেন্ট হিসেবে তিনি কিন্তু নিযুক্ত হন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আর এই যে রাজ্যপাল নিযুক্ত হওয়ার যে পদ্ধতিটা রয়েছে বা যা কিছু রয়েছে সেটা কিন্তু ইউনিটারি ফিচার্স, এটা কিন্তু একদমই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পড়ছে না, এটা কিন্তু ইউনিটারি ফিচার্স। 20 নম্বর প্রশ্ন, লোকসভায় কতগুলি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে? তপশিলি জাতি অর্থাৎ এসসিদের জন্য সংরক্ষিত রয়েছে লোকসভার কতগুলি আসন? সঠিক উত্তর 25টি। 25টি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে লোকসভায়। আজ সেটা থাকবে, 2026 পর্যন্ত থাকবে। 21 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়? স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1953 সালে
তৈরি হয়। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা নিচে কমেন্ট সেকশনে জানাবে যে কোন কমিটি দ্বারা এটি হয়েছিল, কোন কমিটিটির নাম জানাও আমাকে। রাজ্য পুনর্গঠন কমিশন। 22 নম্বর প্রশ্ন, লোক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে মামলা করা যায়? লোক আদালত, যেটা প্রথম তৈরি হয় 1982-তে গুজরাটে। তৈরি হয় কোথায়? গুজরাটে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি করে থাকে এটা জানো তো, যে এই যে সিস্টেমটা রয়েছে এটা গান্ধিয়ান, মানে লোক আদালতের যে সিস্টেমটা সেটা গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে। গান্ধিয়ান প্রিন্সিপাল। এটা এডিআর এর আন্ডারে রয়েছে। এডিআর অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন। এডিআর এর আন্ডারে একটা প্রজেক্ট হচ্ছে লোক আদালত, যেখানে ফ্যামিলির কোনো সমস্যা হলে, ঠিক আছে, ম্যাট্রিমোনিয়াল কোনো সমস্যা হলে, অথবা ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও হয়, সেক্ষেত্রে লোক আদালত কিন্তু রায় দেয়। এখন প্রশ্ন, এই রায়ের বিরুদ্ধে কি কোথাও মামলা করা যায়? না, এই রায়ের বিরুদ্ধে কোথাও মামলা করা যায় না। উনি যে সিদ্ধান্তটা দেবেন সেটাই আলটিমেট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোনোটি নয়। কোনো মামলাই আমরা এই রায়ের বিরুদ্ধে কিন্তু করতে পারি না। তেইশ নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের সদস্য না হয়েও কোন ব্যক্তি পার্লামেন্টে বক্তৃতা দিতে পারেন? সদস্য না হয়েও দিতে পারেন। অপশান এ, সরি, এটা অপশান এ হবে, অ্যাটর্নি জেনারেল হবে। আশা করি এটা বুঝতেই পারছো, অ্যাটর্নি জেনারেল হবে। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 76। একে নিযুক্ত কে করেন? একে নিযুক্ত করেন প্রেসিডেন্ট। এবং এনার না কোনো অফিস নেই, মানে পার্লামেন্ট কনস্টিটিউশনে এনার কোনো অফিস বলে দেওয়া নেই। ইনি প্রেসিডেন্টই ঠিক করে দেয়, এবং এর ভাতা বা রেমিউনারেশন যা পায় সেটা প্রেসিডেন্টের দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের বিরুদ্ধে কোন যুক্তি দেখা হয়ে থাকে? আচ্ছা, দেওয়া হয়ে থাকে হবে। অপশানগুলো পড়ি। প্রকৃত জনপ্রতিনিধিমূলক সংস্থা নয়, জাতীয় কংগ্রেসের প্রধান ও প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, ওপরের সবগুলি। কি বলতে চাইছে? প্রথম কথা, গণপরিষদের কথা বলতে চাইছে, মানে এটা কোন সময়? 1946 যখন গণপরিষদ গঠন হয়েছিল সেই সময় কথা বলছে। সেই সময় কি বলছে? এটা প্রকৃত জনপ্রতিনিধিমূলক সংস্থা নয়। অবশ্যই নয়, কারণ সেই সময় কিন্তু জনসাধারণ সবাইকে ভোট দিয়ে আসেনি, প্রপোর্শনাল ভোটের মাধ্যমে হয়েছিল। প্রপোর্শনাল ভোটের মাধ্যমে এটা নির্বাচিত হয়েছিল তারা, প্রতিনিধিরা। জাতীয় কংগ্রেসের প্রধান, জাতীয় কংগ্রেসটাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল, এটা বলতে চাইছে। প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, অবশ্যই তাই। যেহেতু জনসাধারণের দ্বারা আসেনি, তাই ওপরের সবগুলোই সঠিক হবে। এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ক্রিটিসিজম। এটা হচ্ছে ক্রিটিসিজম। এখন ক্রিটিসিজম থেকেও প্রশ্ন আসছে, তোমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়বে তার প্রত্যেকটা ক্রিটিসিজম কিন্তু অবশ্যই পড়ো, কারণ এখান থেকে কিন্তু এবার কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব বেশি। লেয়ার কোয়েশ্চেন অনেক পড়েছি, এবার একটু হাটকে টাইপের কোয়েশ্চেন পড়তে হবে, আর যেটা বারবার রিভাইজ করতে হবে। এখন আর নতুন কিছু পড়ো না, ইম্পর্ট্যান্ট টপিক পড়ো আর রিভাইজটা অনেক বেশি করে করো। 25 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশন গঠিত হয় কতজন কাউন্সিলরকে নিয়ে? সঠিক উত্তর অপশান বি, 161 জন কাউন্সিলরকে নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয়। আজকে 25টা প্রশ্ন এখানেই শেষ। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও।